প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ রোগের হোমিওপ্যাথিক চিকিৎসার কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা জানেন আমি হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন এর দুটি খণ্ড বাজারে প্রকাশ করেছি। সেই বই থেকে আজকে আমি যে টপিকসটি পড়ব সেই টপিকসটা হচ্ছে ফোড়ার হোমিওপ্যাথিক চিকিৎসা। এই ফোড়া নামটি শুনলেই গরমের দিনে অনেক লোক যারা ফোড়ায় বা বাওয়েলসে আক্রান্ত হন তারাই বুঝেন যে একজন ফোড়া রোগী কতটুকু কষ্ট নিয়ে আমাদের কাছে আসে। একটি ফোড়া রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য সার্জনগণ যেখানে অস্ত্রোপচার করে থাকেন সেখানে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ শুধু ঔষধের দ্বারা এই কঠিন সমস্যাকে সহজেই সমাধান দিতে পারি। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা একটি মহাসমুদ্র বললেও অত্যুক্তি হবে না, কারণ হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রতিটি রোগ লক্ষণের বিপরীতে অনেক ঔষধের তালিকা রয়েছে। সেই ওষুধ থেকে সঠিক ঔষধটি নির্বাচন করা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যারা এই বিষয়ে লেখাপড়া করেন, গবেষণা করেন, তারাই শুধু বুঝতে পারেন। আমাদের দেশে প্রচলিত কিছু হোমিওপ্যাথিক চিকিৎসক দু চারটি ওষুধের নাম শুনেই এবং দু চারটি ওষুধ নিয়েই এই ফোড়ার চিকিৎসা করে থাকেন, যেটা হোমিওপ্যাথিক চিকিৎসার নীতিবিরুদ্ধ। অর্থাৎ একটি রোগীর যতগুলো লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো বিশ্লেষণ করে সঠিক ঔষধটি নির্বাচন করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যদি রেপার্টরিতে এই বয়েলস বা ফোড়া এই লক্ষণটি সার্চ করেন তাহলে দেখা যাবে যে সেখানে 165টি লক্ষণ সেখানে রয়েছে। 165টি লক্ষণ যদি আমরা এক বিশ্লেষণ করি তাহলে প্রত্যেকটি লক্ষণের বিপরীতে অনেকগুলো ঔষধ পাওয়া যাবে। তাহলে এই 165টি লক্ষণের বিপরীতে যে ওষুধের তালিকা পাওয়া যাবে সেই তালিকা থেকে একটি রোগীর জন্য একটি ঔষধ নির্বাচন করা, সঠিক ঔষধ নির্বাচন করা কতটা দুঃসাধ্য, যারা এভাবে রোগীর ঔষধ নির্বাচন করেন তারাই শুধু উপলব্ধি করতে পারবেন। যারা ফোড়ার নাম শুনলেই বেলোডোনা, ফিপারসাল, মার্কসল এবং ল্যাকেসিস এই কয়েকটা ওষুধই ঘুরে ফিরে দিয়ে থাকেন, তাদের জন্য মনে হবে যে ফোড়ার চিকিৎসা একদম সহজ। কিন্তু আপনাদেরকে আজকে আমার হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিনের দ্বিতীয় খণ্ডের 119 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে আমি একটু দেখাতে চেষ্টা করব যে আমরা রেপার্টরিতে যে 165টি লক্ষণ আমরা পাই সেই লক্ষণগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে দেখা যাবে মাথার মধ্যে যদি ফোড়া দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া, কার্ভ, মার্কসল এবং সাইলিসিয়া ইত্যাদি ওষুধকে স্মরণ করি। যদি কানের কাছে ফোড়া হয়, অর্থাৎ কানের আশেপাশে যদি ফোড়া হয়, কানের মধ্যে যদি ফোড়া হয় তাহলে ক্যালকেরিয়া সাল, সাইলিসিয়া, ক্যালকেরিয়া পিক্রেটা এই ওষুধগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। বগলের মধ্যে যদি ফোড়া হয় তাহলে ক্যালকেরিয়া সাল, মার্কসল, এসেড নাইট্রিক, রাস্টক্স, সাইলিসিয়া ইত্যাদি ওষুধকে অত্যন্ত গুরুত্ব। সন্ধি স্থানে ফোড়া, যেখানে সন্ধি স্থল সেখানে যদি ফোড়া হয় তাহলে সেখানে মাইরিস্টিকা, স্ট্যামোনিয়াম এবং থুজা এই ওষুধগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। ফোড়া ক্রমাগত একটির পর একটি যদি হতে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে আর্নিকা, সালফার, সিফিলিনাম ইত্যাদি ওষুধকে আমরা বিবেচনা করি। তাহলে বুঝতেই পারছেন যে এইভাবে যদি 165 লক্ষণকে আমরা বিশ্লেষণ করি তাহলে যে তালিকা পাবো আমরা সেই তালিকা কত বড়। আমি আজকে রেপার্টরি থেকে একটু বিশ্লেষণ করে দেখেছি যে ফোড়াকে যদি মেইন অংশটুকু যদি আমরা ইন্ডিকেট করি, অর্থাৎ ফোড়ার ঔষধ হিসাবে যদি মেইন কথাটা লিখে দেই তাহলে আমরা সেখানে 157টি ঔষধ পাই। আর সেই 157টি ঔষধের মধ্যে প্রথম গ্রেডে রয়েছে 10টি, দ্বিতীয় গ্রেডে রয়েছে 35টি এবং তৃতীয় গ্রেডে রয়েছে 112টি। তাহলে বুঝতেই পারছেন যে 157টি ঔষধ যদি মেইন লক্ষণটাকে শুধু বিবেচনা করি তাহলে 157টি ঔষধকে অবশ্যই আমাদের জানতে হয়। তাহলে অনেক বন্ধুই তার চেম্বারে শুধু 2-4টি ওষুধ নিয়ে এই ফোড়া চিকিৎসা করলে সঠিক ঔষধ নির্বাচন করাটা অনেক কঠিন হবে এবং সেই
ঔষধ নির্বাচনটা সঠিক হবে না। আজকে তাহলে আমি আপনাদেরকে এই ফোড়ার চিকিৎসায় ব্যবহৃত প্রথম গ্রেডের অর্থাৎ ফার্স্ট গ্রেডের যে ঔষধগুলো সেই 10টি ওষুধের নাম বলছি। আমরা প্রথমেই স্মরণ করতে পারি আর্নিকা মন্টেনা, বেলেডোনা, হিপার সালফার, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম ক্লেভেটাম, মার্কসল, পেট্রোলিয়াম, রাস্টক্স, সোরিনাম এবং সালফার। এই 10টি ঔষধকেও যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে দেখা যাবে অনেক চিকিৎসক বন্ধুই এই 10টা ওষুধের তুলনামূলক আলোচনা কিংবা 10টা ঔষধ অন্যান্য ঔষধ থেকে পৃথক করার যোগ্যতা অর্জন খুব কম বন্ধুরই রয়েছে। আমরা যদি দ্বিতীয় গ্রেডের দিকে তাকাই তাহলে সেখানেও আমরা 35টা ওষুধ পাই। সেই 35টা ওষুধের মধ্যে রয়েছে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল, অ্যান্থ্রাসিনাম, এন্টিম ক্রুট, এপিসমেল, আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক আয়োড, ব্যারাইটা কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া মিওর, ক্যালকেরিয়া পিক্রেটা, কোনিয়াম, ম্যাকুলেটাম, ক্রোটেলাস হোরেটাস, ইউফরবিনাম, ফেরাম আয়োড, গ্রাফাইটিস, হায়োসিয়ামাস, ইসথাইলাম, আয়োডিয়াম, কেলি আয়োড বা কেলি হাইড্রো। এই ওষুধগুলো আমরা অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করে এই ওষুধগুলোর সঠিক একটা চিত্র আমাদের চিত্রপটে থাকতে হবে। আমরা তৃতীয় গ্রেডেও 112টি ওষুধ পাই, সেই ওষুধের তালিকা দিলেও একটি দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। তাই আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের শুধু পড়ার আগ্রহকে বৃদ্ধি করার জন্য আপনাদেরকে আমি একটি তালিকা দিয়েছি ফোড়ার চিকিৎসার ক্ষেত্রে আপনারা কিভাবে বিবেচনা করবেন। আমি এখন আপনাদেরকে এই প্রথম গ্রেডের যে ওষুধগুলো রয়েছে সেইখান থেকে কয়েকটি ঔষধ অন্য ওষুধ থেকে তুলনামূলক আলোচনা করার জন্য চেষ্টা করছি, যে ওষুধগুলো সচরাচর আমরা সবসময়ে আমাদের রুগীদেরকে দিয়ে থাকি। তার মধ্যে প্রথম হচ্ছে বেলেডোনা। যখন ফোড়া নিয়ে প্রথম আমাদের কাছে আসে সেখানে লাল টকটকে হয়ে যায় এবং সেখানে মাঝে মাঝে ব্যথা তীব্র হচ্ছে, আবার কিছুক্ষণ পরে মিলে যাচ্ছে, আবার সেই লাল টকটকে জ্বর ভাব মাথার যন্ত্রণার সাথে যদি সেই ফোড়াটাকে আমরা বিবেচনা করি সেই ক্ষেত্রে আমরা প্রথমে বেলেডোনাকে দিয়ে থাকি। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন ফোড়ার এই লাল অবস্থা থেকে পুঁজ উৎপন্ন হয়ে যখন স্পর্শকাতর বেদনা হয় এবং সেই বেদনার কারণে রুগী অত্যন্ত ব্যথা পায় এবং সেখানে হাত দিতে দেয় না, সেই ক্ষেত্রে আমরা হিপার সালফ যদি দেই তাহলে সেই ক্ষেত্রে ওই রুগীর জন্য ব্যথা যেমন উপশম হবে তেমনি এই ফোড়ার রুগীর পুঁজের বের করে দিয়ে এই রুগীকে সহজেই আরোগ্য দিতে পারে। আমরা তারপর যে ওষুধটির কথা বলবো সেটা হলো আর্নিকা মন্টেনা। এখনকার সময়ে অর্থাৎ গরমের সিজনে আমাদের অনেক বাচ্চারাই আমার কাছে আসেন যারা এই অনেকগুলো ফোড়া, যেখানে বিষ ফোড়া বলি আমরা, সেই বিষ ফোড়া নিয়ে আসেন যেখানে অত্যন্ত বেদনা, যেখানে হাত দিতে দেয় না, অর্থাৎ সে মনে করে তার গায়ে হাত দিলে তার যন্ত্রণা বাড়বে তাই কাছেও তা কাউকে ভিড়তে দেয় না। এই অবস্থায় যখন রুগীরা আসে এই গরমের দিনের ফোড়ায় সেই ক্ষেত্রে আমরা এই আর্নিকা মন্টেনাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। যখন কোনো রক্তশূন্য বাচ্চা শিশু এই গরমের দিনে বারবার ফোড়া হতে থাকে সেই রোগীদের ক্ষেত্রে সারসাপিরিলা তার রক্ত দূষণ দূর করে তাকে অত্যন্ত সুন্দরভাবে এই ফোড়ার সমস্যা থেকে আরোগ্য দিতে পারে। আমরা যদি দেখি যে কোনো ফোড়া থেকে পুঁজ নিঃসরণ হচ্ছে, দীর্ঘদিন পুঁজ নিঃসরণ হচ্ছে, সেই পুঁজের প্রকৃতি হচ্ছে অনেকটা পাতলা দুর্গন্ধযুক্ত, সেই ক্ষেত্রে সেই ফোড়া চিকিৎসার ক্ষেত্রে আমরা সাইলেসিয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। মার্সলের রোগীদের ক্ষেত্রে আমরা অনেক সময় এটাই স্পষ্ট জানি যে ফোড়াটিতে কোনো ব্যথা যন্ত্রণা নাই, না পাকে না সেইটা নির্মূল হচ্ছে, সেই ফোড়াটি এখানে পিণ্ডের মতো রয়েছে, সেই ক্ষেত্রে ব্যথাহীন যে ফোড়াগুলো রয়েছে সেই ফোড়ার ক্ষেত্রে আমরা মার্কসলকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করি। মার্কসল দিলে সেই ফোড়া মানে ঠান্ডা ফোড়া বলি যেটাকে সহজ কথায়, যে ফোড়াটি ব্যথা যন্ত্রণা কম, সেই ফোড়ার আকৃতি অনেক বড় অথচ সেটা কোনো প্রকারেই নির্মূল হচ্ছে না অর্থাৎ আরোগ্য হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যদি উচ্চ শক্তির মার্কসল ব্যবহার করি সেই ক্ষেত্রে সেই ফোড়াটি সহজেই মিশে যাবে এবং সেই ফোড়াটি সহজেই আরোগ্য হবে। আমরা যদি তারপর বিবেচনা করি ল্যাকেসিস, আমরা সকলেই জানি যে ফোড়ার আশেপাশের অংশটুকু যদি
এরকম বেগুনি আকার ধারণ করে এবং অত্যন্ত বেদনা হয়, এবং রুগী যদি অত্যন্ত বাচাল প্রকৃতির হয় এবং সে বারবার বিভিন্ন প্রসঙ্গ পাল্টে কথা বলতে থাকে, সেই রুগীর ক্ষেত্রে সেই যন্ত্রণাদায়ক সেই ফোড়া থেকে আরোগ্য দিতে আমরা এই ল্যাকিসিসকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করি। ইসিনিশিয়া, আমরা সকলেই জানি যে ইসিনিশিয়া রক্ত দূষণ দূর করতে আমাদের একটি গুরুত্বপূর্ণ ঔষধ। যদি আমরা ফোড়া রোগীদের বারবার ফোড়া হচ্ছে তার রক্ত দূষণের কারণে, এবং গরমের দিনে বারবার ফোড়া হওয়া থেকে মুক্তি দেওয়ার জন্য যদি আমরা ইসিনিশিয়া প্রয়োগ করি, সেই রোগীর রক্ত দূষণ দূর হয়ে তার এই ফোড়া থেকে মুক্তি পাবে। এবং যদি আমরা অ্যাসিড নাইট্রিক, যে ফোড়াগুলোতে মনে হয় যে একটি কাঠি দিয়ে খোঁচানো হচ্ছে, সেই ব্যথা যন্ত্রণায় সে অত্যন্ত কাতর হচ্ছে, সেই সকল ক্ষেত্রে সিফিলিস দোষযুক্ত রোগীদের ক্ষেত্রে এই অ্যাসিড নাইট্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। যে সকল রোগীদের ফোড়ার মধ্যে ব্যথা যন্ত্রণা অনেক বেশি এবং ফোড়ার রক্ত দূষণের কারণে তার জ্বর এসে গেছে, জ্বর কোনোভাবেই সারছে না, সেই ক্ষেত্রে জ্বরের এই ফোড়ার কারণে যে জ্বর, সেই জ্বর থেকে মুক্তি দিতে পাইরোজিনাম এই ওষুধটিতে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ আমরা সচরাচর ব্যবহার করি, সেটা মাইরিস্টিকা। সেই মাইরিস্টিকা ফোড়া যখন অত্যন্ত ব্যথা যন্ত্রণা থাকে তখনও যেমন গুরুত্বপূর্ণ, যখন ফোড়াটি ফেটে যাবে অর্থাৎ পুঁজ নিঃসরণ হবে, সেই পুঁজ নিঃসরণ করার ক্ষেত্রেও আমরা এই মাইরিস্টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে বিবেচনা করতে। বিশেষ করে আমাদের মলদ্বারের আশেপাশে যে ফোড়াগুলো হয়, সেই ফোড়াগুলোতে মাইরিস্টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ। আমরা এ পর্যন্ত যে কথাগুলো বলেছি, যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এটি নিহায়তে একটি সংক্ষিপ্ত একটা আলোচনা। এই আলোচনা দ্বারা আপনাদের এই ফোড়ার চিকিৎসার ক্ষেত্রে কতগুলো ঔষধ বিবেচনা করতে হয়, কতগুলো ঔষধের সাথে কি পার্থক্যগুলো বিশ্লেষণ করতে হয়, এইটাই শুধু আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনারা এই তথ্যগুলো আপনাদের ম্যাটেরিয়া মেডিকা থেকে সংগ্রহ করে প্রত্যেকটা ঔষধ চিত্র আপনাদের স্মৃতিপটে স্মরণ রাখলে, তাহলে এরকম সার্জিক্যাল একটি ফোড়ার কেসকে আপনারা সহজেই হ্যান্ডেলিং করতে পারবেন। এবং আমি এই মাসেই অনেকগুলো ফোড়া রোগীকে আরোগ্য করেছি, যেটা অত্যন্ত দুরারোগ্য ছিল এবং কোনো প্রকারে সেটা আরোগ্যযোগ্য ছিল না। কারণ এখানে ফোড়ার প্রকৃতিটা ছিল এমন যে সে ডায়াবেটিসের রোগী, তার বগলের কাছে এমন বড় একটি ফোড়া হয়েছে যেটার গভীরে পুঁজ তৈরি হয়েছে, যেটা কোনো প্রকারে সে আরোগ্য পাচ্ছে না, কোথাও কোনো স্বস্তি পাচ্ছে না। তাকে সার্জন বলেছে তার অপারেশন ছাড়া গতি নেই, কিন্তু সে যেহেতু ডায়াবেটিসের রোগী, সে অপারেশন করতে পারছে না। এরকম একজন রোগীকে যদি আমরা তার ওষুধ দিয়ে আরোগ্য দিতে পারি, তাহলে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার সুনাম বৃদ্ধি হয়। সেই দুরারোগ্য এত কঠিন জটিল রোগীকে যদি আপনি আরোগ্য দিতে পারেন, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসার যেমন সুনাম বৃদ্ধি পাবে, তেমনি আপনার চেম্বারের সুনাম বৃদ্ধি পাবে, আপনার অর্থনৈতিক মুক্তি হবে এবং হোমিওপ্যাথিক মুখ উজ্জ্বল হবে। সুতরাং আপনাদের চিকিৎসা জীবনের সফলতা কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যাতে আপনাদের জন্য ফলদায়ক হয়, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।